প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক জীবন পলাশ কথা অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘ বিরতি নিয়ে আবার আসলাম একটা পূর্ব নির্ধারিত বিষয় নিয়ে কথা বলার জন্যে। ইতিমধ্যে একটু লক্ষ্য হয়তো করবেন যারা আগের পর্বগুলো দেখেছেন। ক্যামেরাটা অনেক সামনে নিয়ে আসা হয়েছে। একটা বড় ফ্রেম দূর থেকে আগে ছিল, সেটার নানা ধরনের পর্যবেক্ষণ এবং পরামর্শের পর এটা অনেক কাছাকাছি আনা হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে যে দূর থেকে একটা ক্যামেরা দিয়ে এটা যেমন একটা বাস্তব দূরত্ব তৈরি হয়, তেমনি দর্শক শ্রোতাদের সাথেও দূরত্ব তৈরি হয়। এবং যেহেতু একাধিক ক্যামেরা না, যেহেতু এখানে কোনো সম্পাদনা নাই, কাট নাই, এবং কিছুটা হচ্ছে যে দর্শকদের জন্য এটা ধৈর্য রাখাটাও মুশকিল হয়, এই কারণে পর্যবেক্ষণ আমার এবং হচ্ছে যে বিভিন্ন জনের পরামর্শ অনুযায়ী ক্যামেরাটা অনেক সামনে নিয়ে আসা হয়েছে এবং ফ্রেমটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন থেকে এভাবেই করব, মাঝখানে একটা বিরতি গেছে। তো আজকে যে বিষয়, সে বিষয়টা হচ্ছে সময়ের দাবি মেটান নইলে। এটা আসলে হচ্ছে যে আগেই আমার নির্ধারণ করা বিষয়ের মধ্যে একটি, যে কথা বলবো এগুলো মানে হচ্ছে নির্ধারণ করে রেখেছিলাম কোন কোন বিষয়ে। তো এই বিষয়টি নিয়েও একটু কথা বলবো এবং খুব দীর্ঘ না করার চেষ্টা করব। নইলের পরে মানে যেহেতু ডট 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 আছে, তার মানে অনেক কিছু আছে। প্রথমেই বলি যে সময়ের দাবিটা মেটাতে হয়। নইলে নইলে কি হয়? নইলে খুব বড়ভাবে হীনমন্যতায় আক্রান্ত হতে পারে যে কেউ, জীবনভর একটা শূন্যতা বয়ে নিয়ে বেড়াতে হতে পারে এবং একটা অমীমাংসিত বোধ নিজের ভিতরে খেলা করতে পারে। কারো কিছু বলার দরকার নেই, এই সমস্ত কিছুই কিন্তু একটা নিজস্ব একটা বিষয়। এই যে হীনমন্যতা, শূন্যতা, অমীমাংসিত বোধ, এগুলো কিন্তু হচ্ছে যে আত্মদহনের একটা বিষয়। তো আমি প্রথমেই 90-এর অভ্যুত্থান থেকে একটা উদাহরণ দেব। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তো সেই সময় আমরা ছাত্র সংগ্রাম পরিষদ হচ্ছে বিভিন্ন সংগঠন ছিল এবং অন্য একটি সংগঠনের একটা চমৎকার একটা দম্পতি ছিল যারা বাম রাজনীতি করতেন, খুবই উজ্জ্বল, খুবই মেধাবী, মিছিলের পুরোভাগে থাকতেন এবং মিছিলের পরে আমরা একত্রেই আড্ডা মারতাম, খুব সুন্দর করে কথা বলতেন, সবাই ঘিরে থাকতো। তো এই অভ্যুত্থান চলাকালীনই হঠাৎ একবার দেখলাম যে এরা আর নেই, ক্যাম্পাসে নেই, মিছিলে নেই, কোথাও নেই, নেই নেই নেই। তো পরে অনেক পরে শুনেছিলাম যে এই অভ্যুত্থান চলাকালীনই তারা হচ্ছে যে এক ধরনের এসকেপ করেছেন এই আন্দোলনের ধারা থেকে এবং অনেকটা উচ্চ শিক্ষার নাম করে বা সেই কারণেই হচ্ছে যে বাইরে চলে এসছেন, কিন্তু যেই পর্যায়ের তারা ছিলেন এটা কখনোই হওয়ার কথা ছিল না। তো তারপরে তো অভ্যুত্থান হয়ে গেল এবং হচ্ছে যে অভ্যুত্থানের পরে আরো 8 বছর কেটে গেল। আমার মনে আছে 98 সালে আমি প্রথম লন্ডনে আসি। তখন আমি জনমতের বাংলাদেশ ব্যুরো চিফ এবং জনমতের 30 বছর পূর্তি উপলক্ষে আমার প্রথম লন্ডন আসা হয় জনমতেরই আমন্ত্রণে। তো লোগান হলে, সেন্ট্রাল লন্ডনে এটার প্রোগ্রাম ছিল, খুবই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে অনুষ্ঠানের ভিড়ে হঠাৎ করে আমি সেই ব্যক্তি, ওই যে ক্যাম্পাসে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, দেখি যে দাঁড়িয়ে আছেন। শুনেছিলাম লন্ডন চলে আসছে ইত্যাদি, তো আবার আবিষ্কার করলাম প্রায় 10 বছর পরে যে এখানে দাঁড়িয়ে আছে স্যুট পরে সামারের মধ্যেই হচ্ছে যে, এবং কেমন জানি শূন্যতা ভরা, কেউ তাকে চিনছে না বা কেউ নাই।
মানে যেই মানুষটা ক্যাম্পাসে এত আলোচিত ছিল, নেতৃস্থানীয় ছিল রীতিমতো, একরাশ শূন্যতা এবং কিছুটা মনে হয় যে একটা অমীমাংসিত বোধ, একটা কিছুটা হীনমন্যতাও নিয়ে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আছে। এবং পরবর্তী সময়েও আমি দেখেছি, এরপরে তো হচ্ছে যে চলে যাওয়া হয়, আমার আবার প্রথম প্রবাস পর্ব হয় 2000-এর পর। এবং এখানে যতদিনই আমি দেখেছি কথায় কাজে ওই যে গণ অভ্যুত্থানের সময় যে ক্যাম্পাস থেকে অভ্যুত্থান ফেলে যে চলে আসা উচ্চশিক্ষার নাম করে, মানে সেই হীনমন্যতাটা বা সেই শূন্যতাটা বা সেই যে অমীমাংসিত একটা বোধ, সেটা সেই ব্যক্তি আমার কাছে মনে হয়েছে যে সারা জীবনই বয়ে নিয়ে বেড়াচ্ছেন, এবং সেটা আবার ঢাকা দেওয়ার জন্যে নানা কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, কিন্তু সেটা কোনোভাবেই আর পূরণ হচ্ছে না এবং সেটার কোনোভাবেই মানে ঢাকা দিতে পারছেন না। তো এটা আমি একটা স্যাম্পল, মানে এটা আমি কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নেই, কোনো কিছু নেই, কিন্তু আমার কাছে এভাবে অনেকগুলো ঘটনা জোড়া দিয়ে দিয়ে মনে হয়েছে যে আসলে সময়ের দাবিটা ভালোভাবে না মেটালে মানে কি হতে পারে একটা ব্যক্তির জীবনে। তারপরে আমি হচ্ছে যে মুক্তিযুদ্ধের হচ্ছে যে প্রসঙ্গে চলে আসব। এটা আমার কাছে একটা অন্বেষণ ছিল যে মুক্তিযুদ্ধের সময় যারা হচ্ছে যে যুবা বয়স যুদ্ধে যাওয়ার মতো কিন্তু যারা যায়নি, হ্যাঁ, তাদের অবস্থাটা কি আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যেও খুঁজে বের করার চেষ্টা করলাম, এবং আমি দেখেছি যে আমার খুবই কাছের আত্মীয় স্বজন যারা মুক্তিযুদ্ধে যাওয়ার মতো ছিলেন কিন্তু যাননি, তাদেরকে সারা জীবন এই হীনমন্যতা এবং একটা শূন্যতা এবং একটা অমীমাংসিত বোধ বয়ে বেড়াতে। এবং কিছুদিন আগে আমার মনে হয় আমি আমাদের খুব নিকট আত্মীয়র মধ্যে আম্মার হচ্ছে ফুফাতো ভাই একজনকে আমি আবিষ্কার করেছি, আহসান মামা, উনি আমাদের হাজীগঞ্জের। তো উনি হচ্ছে যে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো আমি ওনার ব্যাপারে একটা পোস্টও দিয়েছিলাম, এবং এটা একটা মানে বিস্ময়কর একটা ব্যাপার এবং চমৎকার একটা ব্যাপার যে আত্মীয়দের মধ্যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে আমি খুঁজে বের করতে পেরেছিলাম, এবং তার যে সৌম্য জীবন এবং যার যে তৃপ্ত জীবন সেটা এখনো আছে। আর যারা যারা নিকট আত্মীয়দের মধ্যে যাননি, যাওয়ার মতো বয়স ছিল, তাদের আবার এই সারা জীবন সেই শূন্যতা হীনমন্যতা আমি এটা দেখেছি। এখন একটা বিষয় আছে যে সবাই কি একইভাবে এই ধরনের সময়ের ডাকে সাড়া দিবে ইত্যাদি, না, এটা কিন্তু আমি বলছি না, এতটুকু অবিবেচক মানে হতে পারবো না। এটা যার যার মতো করে, যেমন মুক্তিযুদ্ধের সময়ও কেউ মুক্তিযুদ্ধে গেছে, কেউ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, কেউ এমনকি পানি দিয়েছে, কেউ গোয়েন্দাগিরি করেছে, কেউ সমর্থন করেছে দূর থেকে, ইত্যাদি ইত্যাদি। আমার বাবাও হচ্ছে যে সরকারি চাকরি করতেন, তিনিও কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু যুদ্ধের সমর্থক ছিলেন, স্বাধীন বাংলাদেশের সমর্থক ছিলেন। তো এভাবে হচ্ছে যে যার যার অবস্থান থেকে শেষে ভূমিকা রাখতে পারে, কিন্তু ভূমিকাটা মানে যদি কেউ একটু না রাখে অথবা মানে বিরুদ্ধে যায় স্রোতের, তাহলে তো রাজাকার, মানে এটা সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মানে রাজাকার, যেই রাজাকার একটা মানে অভিশপ্ত একটা বিষয়, এবং এটা একটা হচ্ছে যে গালি রীতিমতো আমাদের সমাজে। তাদের হীনমন্যতা সেটা তো আমরা পদে পদে দেখি এখন পর্যন্ত, কিন্তু এছাড়াও যারা এমনকি রাজাকার না কিন্তু যুদ্ধের সময় বয়স ছিল যুদ্ধে যাওয়ার মতো বা বিভিন্নভাবে কর্মকাণ্ড রাখার মতো, যার যার অবস্থান থেকে অবদান রাখার মতো, যারা যায় নাই, এটা 90-এ বলি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বলি, এমনকি এই যে 24-এর যে পরিবর্তনটা হয়ে গেল, ছাত্ররা এটা করেছে ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু দেখেছি যে মানে এরকম একটা রক্তারক্তি বিষয় হয়ে যাচ্ছে সমাজে, মানে বিবেক হিসাবেও কাউকে নাড়া দেয় কিনা, হ্যাঁ, এটা কিন্তু
এটাও কিন্তু এক ধরনের ভূমিকা রাখা, যে বিবেকটা জেগে উঠেছে, বিবেকের মধ্যে এটা এসে পড়ছে, একটা বিবেচনা কাজ করছে। তো এগুলো থেকে মানে বিযুক্ত থাকলে সারা জীবনের একটা কিন্তু ওই যে যেটা বললাম, বারবার বলছি যে সেই বিষয়গুলো সেটা বয়ে বেড়াতে হয়। এটাই কিন্তু আজকের আলোচনার আসলে মূল বিষয়। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে বড় বড় ক্লিপ আসলে করব না, খুব অল্পর মধ্যে কথা বলার চেষ্টা করব, যাতে ধৈর্যের বাঁধ মানে হচ্ছে যে না ভেঙে সবাই সেটা উপভোগ করতে পারে। তো আজকে কি কোনো বার্তা আছে এই পডকাস্টার? না, বার্তাটা মানে খুব সরাসরি কোনো কিছু না, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, এবং যেটা নিজেও আমি পালন করি, এবং আমি মানে আমার অভিজ্ঞতা নাই এমন কোনো বিষয়ে কিন্তু আমি পডকাস্টও করি না, কথাও বলি না। সেটা হচ্ছে সময়ের কথাটা আমরা যাতে শুনতে চেষ্টা করি, সময়ের দাবিটা আমরা যাতে মেটাতে চেষ্টা করি, আমরা আমাদের আশপাশটাকে আমরা সবসময় যাতে একটু শুনি। এটা 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 আমাদের ব্যক্তিগত জীবনে থাকতে পারে, পারিবারিক জীবনে থাকতে পারে, এটা সামাজিক জীবনে থাকতে পারে, পড়শির মধ্যে থাকতে পারে, জাতীয় জীবনে তো থাকতে পারি। আমরা একটু যাতে স্পর্শকাতর থাকি, কোনো বয়ে যাওয়া ঘটনা কি আমার মনোযোগ দেওয়া উচিত, আমার কি কোনোভাবে ভূমিকা রাখা উচিত, কোনো সময় কি আমাকে কোনো কথা বলছে, আমাকে কোনো ভূমিকা রাখতে বলছে, একটা মানুষ আমার দিকে এভাবে তাকাচ্ছে, তার কোনো প্রয়োজন আছে, কিছু চাচ্ছে সে, আমি একটু কি চাপ অনুভব করছি কোনো কিছু করার, কোনো ভূমিকা রাখার। একটা মানুষ হিসাবে জাস্ট এইটুকু স্পর্শকাতর থাকা, সেটা সেটা অনেক বড় প্রেক্ষিতে হতে পারে, ছোট প্রেক্ষিতে হতে পারে। আর সেই ভূমিকাটা বা সেই যে দাবিটা মেটানো সময়ের বা আশপাশের, সেটা কিন্তু হচ্ছে যে খুব প্রত্যক্ষভাবেও হতে পারে, খুব পরোক্ষভাবেই হতে পারে। পৃথিবীতে সবাই হচ্ছে বন্দুক নিয়ে যুদ্ধ করার মতো কিন্তু পরিস্থিতি নেই, এবং দরকারও নেই। নানা রকমের ভূমিকা কিন্তু আছে। আমরা যাতে যে কোনো একটা ভূমিকায় আমরা নিজেকে আবিষ্কার যাতে করতে পারি, আর যদি না পারি তাহলে এটার একটা দহন আছে, এবং সেই দহনটা যদি আমরা বয়ে বেড়াতে না চাই, তাহলে একটু আমরা আশপাশটা শুনতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হয়তো যে কোনো একটা বিষয় নিয়ে এভাবে কথা বলবো।